এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফোকাস রাইটিং দিয়ে ক্লাস হবে। আমরা ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে ফোকাস রাইটিং এর অনেক কিছু সার্চ দিয়েছি এবং আমাদের কাঙ্ক্ষিত কোনো কিছুই আমরা পাইনি। জাস্ট একটা ফোকাস রাইটিং থাকবে, সেটাকে এইভাবে লিখতে হবে, ওইভাবে লিখতে হবে, এরকম অনেক ভিডিও ইউটিউবে আছে। বাট সেটা কি আসলেও আমাদের জন্য কার্যকর বা কার্যকারী কিছু না? সেটা আসলে আমাদের জন্য কোনো রকমের কার্যকরী কোনো কিছুই না। আপনি যদি ফোকাস রাইটিং দেখতে যান তাহলে আসলে ফোকাস রাইটিং এর মধ্যে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে আপনি ফোকাস রাইটিং গুলোকে খুবই সুন্দর করে কোয়ালিটিফুল ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের আজকে ফোকাস রাইটিং ফর ব্যাংক এক্সাম। আমরা সবাই জানি যে এইটা শিখতে লেগে আমাদের অনেকেরই দাঁত মুখ ভেঙে যাচ্ছে। ইভেন এইটাতে আমরা অনেক বেশি পরিমাণে সমস্যার সম্মুখীন হচ্ছি। আজকের ক্লাসটা মূলত যারা রাইটিং পারেন তাদের জন্য, যারা ইংরেজি রাইটিং পারেন না তাদের জন্য, অর্থাৎ দুইজনের জন্য এইটা আমরা রেখেছি ফোকাস রাইটিং। কি কি দেখবো আজকের ফোকাস রাইটিং এ একটু যদি আমরা দেখে আসি যে আমরা ফোকাস রাইটিং কি, এগুলো তো অবশ্যই দেখবো। এবং ফোকাস রাইটিং কি, আনফোকাস রাইটিং গুলো কি, কিভাবে লিখতে হবে, ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হবে, বডিটা কিভাবে লিখতে হবে, ইন্ট্রোডাকশন এখানে আছে, বডিটা কিভাবে লিখতে হবে, এগুলো সবগুলো। যেমন এটা হচ্ছে বডি, বডিটা কিভাবে লিখতে হবে, কয়টা শব্দ দ্বারা আমরা বডিটা লিখতে পারবো ফোকাস রাইটিং এ। তারপরে হচ্ছে কনক্লুশনটা আমরা কয়টা শব্দ দ্বারা লিখতে হবে বা কয়টা সেন্টেন্স দ্বারা কনক্লুশন লিখতে হবে, এটাও শিখবো। এর পাশাপাশি আমরা বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি ফোকাস রাইটিং সমূহগুলো দেখবো। যেমন এই ফোকাস রাইটিং গুলো আমাদের পরীক্ষায় এসেছে, এখান থেকে আমরা কিছু তথ্য কালেক্ট করব। এখানে আরো কিছু ফোকাস রাইটিং আছে, আর এখান থেকে আমরা জানতে চেষ্টা করব যে ফোকাস রাইটিং এ আমাদের চার্ট, যেমন এটা বার চার্ট, এটা লাইন চার্ট, এটা পাই চার্ট, এটা টেবিল চার্ট, অনেকগুলা চার্ট সম্পর্কেও আমাদেরকে ধারণা রাখতে হবে, সো দ্যাট আমরা এই ধারণাগুলো কিভাবে ফোকাস রাইটিং এ রাখতে পারি, এই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা দেখব। ঠিক আছে? এবং আমরা পাই চার্টটা কিভাবে তৈরি করব, এবং আমরা মানে হচ্ছে সবগুলা চার্ট, যেমন এটা বার চার্ট, বার চার্টটা কিভাবে তৈরি করব, আর তারপরে হচ্ছে আমরা লাইন চার্টটা কিভাবে, লাইন গ্রাফটা কিভাবে তৈরি করব, এই সব কিছুই আজকের আমাদের ফুল ক্লাসে আপনাদেরকে দেখানো হবে। সো আমরা চলে যাই ফোকাস রাইটিং এর একদম প্রথমে চলে যাই। আরো একটা জিনিস ইনক্লুড করা হয়েছিল, আচ্ছা আছে ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, আর এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে যে ফোকাস রাইটিং এর আসলে ধরন, কতগুলা ধরন আছে। একটা হচ্ছে ন্যারেটিভ, এই যে দেখেন ডিসক্রিপটিভ, এগুলো অনেক রকমের ধরন আছে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য এই সবগুলা ধরন পড়তে হয় না, মাত্র দুইটা ধরন পড়তে হয়। কোন দুইটা ধরন, এগুলো আমরা ক্লাসের মধ্যে আজকে দেখিয়ে দিব। ফোকাস রাইটিং, আসেন শুরু করি। ভালো করে লক্ষ্য করেন যে আমরা যে আজকে ফোকাস রাইটিংটা দেখবো, সেই ফোকাস রাইটিং আসলে কি, এইটা এক লাইনে আপনারা পড়ে ফেলতে পারবেন। যেমন ফোকাস রাইটিং হলো একটি লেখার পদ্ধতি যেখানে লেখকের মনোযোগ একটি নির্দিষ্ট বিষয়, উদ্দেশ্য বা থিমের উপর কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ লেখাটি খুব স্পষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে লেখা হয়, যাতে পাঠক সহজেই মূল বক্তব্য বুঝতে পারে। এই লেখাটার উপরে আমি আপনাকে কিছু তথ্য প্রদান করব। যেমন ব্রিটিশদের একটা তথ্য আছে, আপনাকে ফোকাস রাইটিং এর কিছু হালকা পাতলা হিস্ট্রিটা আমি যদি একটু বলি। ব্রিটিশরা প্রথমে কম্পোজিশন নামে 19 শতকের দিকে, কম্পোজিশনস নামে 19 শতকের দিকে, হ্যাঁ, 19th সেঞ্চুরির দিকে, হ্যাঁ, 19th সেঞ্চুরির দিকে কম্পোজিশনস, প্যারাগ্রাফ এগুলো আবিষ্কার করে ব্রিটিশরা 19 শতকে। এই পাক ভারত উপমহাদেশে, মানে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এগুলো সব নিয়ে তারা তৈরি করে। হ্যাঁ, ওকে। সো এই যে তৈরি করে, এই তৈরি করার পরে তারা চিন্তা করে আসলে মানুষ আসলে লিখেই যাচ্ছে, গুরুত্বপূর্ণ লিখছে না, এবং অগুরুত্বপূর্ণ কথাবার্তাও এখানে প্রবেশ করছে। কিন্তু আমরা আসলে অগুরুত্বপূর্ণ কথাবার্তা, মানে যেগুলোর ইম্পর্টেন্ট নাই, যেগুলোর প্রয়োজন নাই, সেগুলোও মানুষ লিখে চলে যাচ্ছে। ফলে কম্পোজিশন কখনো 10 পেজ, কখনো 5 পেজ, কখনো 20 পেজ এরকম হয়ে যাচ্ছে। কিন্তু তথ্যগুলো সংগ্রহ তারা কেউ করছে না, শুধুমাত্র লিখে একটা ছোট তথ্যকে তারা 20 পেজও লিখে ফেলছে। তো সেই দিক থেকে ব্রিটিশরা 19 শতকের দিকে চিন্তা করে যে আমরা কম্পোজিশন এখন আর লিখতে বলবো না, আমরা এই কম্পোজিশন থেকে ফোকাস রাইটিং লিখতে বলবো। এই কম্পোজিশন থেকে কি লিখতে বলবো, ফোকাস রাইটিং লিখতে বলবো। এইটা ফোকাস রাইটিং, সরি, ফোকাস রাইটিং। আহ যদি এটা নাম আলাদা ছিল, যদি এটা নাম আলাদা ছিল, বাট মূলত ফোকাস রাইটিং এরই কাজ ছিল সেটা। এখন এই ব্রিটিশরা চিন্তা করলো যে এই ফোকাস রাইটিং, এখন ফোকাস রাইটিং আপনি লিখতেছেন,
কেউ আপনাকে দেখাচ্ছে, আপনি লিখতেছেন, এইটা আসলে ফোকাস রাইটিং না। আমরা আসলে যারা ফোকাস রাইটিং 2 পেজ লিখে ফেলছি বা ফোকাস রাইটিং 1.5 পেজের মতনও লিখে ফেলছি এবং গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিচ্ছি না, আসলে সেখান থেকে আমরা কোনো মার্কসই পাচ্ছি না। ফোকাস রাইটিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে কম্পোজিশন আপনি লিখলেন বা একটা প্যারাগ্রাফ লিখলেন, প্যারাগ্রাফ ইংরেজরা বলেছিল হচ্ছে প্যারাগ্রাফের কথা, হ্যাঁ, একটা প্যারাগ্রাফে লিখলেন। তো প্যারাগ্রাফ আমরা কয় পেজ লিখি বলেন তো? 2 পেজ সর্বোচ্চ, এটাই 2 পেজ বা 2.5 পেজ আমরা একটা প্যারাগ্রাফ লিখি। তো প্যারাগ্রাফ এবং কম্পোজিশন এগুলা ব্রিটিশরা দেখতে দেখতে খুবই, মানে কি বলবো, যে ওরা হচ্ছে বিরক্ত হয়ে দাঁড়িয়েছিল যে মানুষ প্যারাগ্রাফে গুরুত্বপূর্ণ কিছু দিচ্ছে না, একটা ছোট ইনফরমেশন দিতে লেগে তারা 3-4 পেজ লিখে ফেলছে, কম্পোজিশন 20 পেজও চলে যাচ্ছে। তো তখন তারা চিন্তা করলো এমন একটা টপিক বের করেন যে টপিকটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়েই ফোকাস করা হতে পারে। তখন সেটাকে বলা হলো ফোকাস রাইটিং। তার মানে আপনি চিন্তা করেন, আপনি যে প্যারাগ্রাফটা লিখছেন 2 পেজ, সেটাও যেমন ব্রিটিশরা দেখতে চাচ্ছিল না, কম্পোজিশন তো দেখতেই চাচ্ছিল না, ঠিক সেই সময় তারা পাক ভারত উপমহাদেশে তৈরি করলো হচ্ছে ফোকাস রাইটিং। শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলো যদি আপনি আমাকে তুলে দিতে পারেন, অতএব আমি আপনার খাতাটা দেখবো, অন্যথায় আমি এই খাতাগুলো দেখতে রাজি না। এবার বুঝতে পেরেছেন ফোকাস রাইটিংটা আসলে কি? এই যে প্যারাগ্রাফ, এই যে কম্পোজিশন লিখলেন, এটার যে সংক্ষিপ্ত রূপ, একদম গুরুত্বপূর্ণ অংশ, সেটাকেই বলা হয় ফোকাস রাইটিং। আসেন আমরা এই তথ্যের মাধ্যমে ফোকাস রাইটিংটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। লাইক দ্যাট, এখানে আপনাকে একটা টপিক দেওয়া হলো প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, মানে বলা হলো পরিবেশ রক্ষা করার জন্য যা যা করা দরকার সবকিছু আপনাকে বলা হলো, যে এইটার উপরে আপনাকে একটা ফোকাস রাইটিং লিখতে বলতে। এখন দেখেন, উপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোকাস রাইটিংই না। বাট আমাদের দেশে কিন্তু যে বইগুলো, আমাদের হাতে যে বইগুলো আপনার হাতে আছে, তারা আপনাকে ফোকাস রাইটিং দিচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ বাদে। এগুলো আমরা কিন্তু এই যে উপরেরটা কিন্তু হচ্ছে আমরা একটা বই থেকে তুলেছি, যদিও বইটার নামটা বলবো না, বাট উপরেরটা আমরা একটা বই থেকে তুলেছি। এইটার যে ফোকাস রাইটিং ভার্সন, সেটা আমরা এখানে নিয়ে এসেছি। আবারও লক্ষ্য করেন, এটা আপনারা বইগুলো পড়লেই বুঝতে পারবেন। উপরেরটা আমরা একটা আমাদের বাংলাদেশি বই, ফোকাস রাইটিং এর বই থেকে তুলেছি এবং সেটা এখানে নিয়ে এসে আমরা আর একটা ফোকাস রাইটিং স্টাইলটা আমরা এখানে দাঁড় করিয়েছি। এখন ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে এই যে দেখেন, আপনি প্রত্যেকটা লাইন পড়ে পড়ে ব্যাখ্যাটা করবেন যে ফোকাস রাইটিং আসলে আপনাকে কি বলছে। ফোকাস রাইটিং বলছে মূল তথ্যটা তুলো, অযাচিত তথ্যগুলা বাদ দাও। ব্রিটিশরা বলেছিল যে এই আজে বাজে কথা বাদ দিয়ে প্রত্যেকটা লাইনেই যাতে আমাদের মনোযোগ আকর্ষণ হয়, প্রত্যেকটা লাইনেই যাতে ইনফরমেশন থাকে, সেটাই হচ্ছে ফোকাস রাইটিং। লাইক কেমন, ধরেন এখানে বলছে যে প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনি কোনো ইনফরমেশন পেয়েছেন? এখানে আপনি কোনো ইনফরমেশন পাইলেন? মানে আমি এটার বাংলাটাও যদি আপনাকে বলি যে পরিবেশ রক্ষা খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেশনটা কোথায়? ইনফরমেশনটা কোথায়? পরিবেশ রক্ষা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমরা কি করব? মানে তাহলে আমরা কি করব প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু আপনি যদি বলেন যে প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষা, ইজ দ্য রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে দায়িত্ব, অফ অল, সবার দায়িত্ব। তো দেখেন, আপনি বললেন এটা অনেক ইম্পর্টেন্ট, এখন এটা কি খারাপ ইম্পর্টেন্ট না ভালো ইম্পর্টেন্ট এগুলো বলেননি, বাট বলছেন গুরুত্বপূর্ণ। বাট এইখানে দেখেন, আমি এই লাইনটাই যখন এইভাবে লিখছি, প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট ইজ রেসপন্সিবিলিটি অফ অল, সবার জন্য বা সবার হচ্ছে দায়িত্ব হচ্ছে পরিবেশ রক্ষা করা। আপনি বললেন পরিবেশ রক্ষা, পরিবেশ রক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বললাম ভাই সবার দায়িত্ব পরিবেশ রক্ষা করা। এইটা হচ্ছে ফোকাস রাইটিং, কারণ আপনি এখানে সবার দায়িত্বের কথাটাই উল্লেখ করে দিলেন আর এখানে বললেন ভাই গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ এটা বলেননি। এবার নেক্সট লাইনটার দিকে লক্ষ্য করেন, আমরা আমাদের বইগুলো, আমাদের বই থেকে তোলা হয়েছে, দেয়ার আর মেনি টাইপস অফ ট্রিজ, এখানে অনেক ধরনের গাছপালা আছে। দেয়ার আর মেনি টাইপ অফ ট্রিজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক ধরনের গাছপালা আছে। হোয়াই, আবার লক্ষ্য করেন আমাদের দেশে কি বলতেছে, অনেক ধরনের গাছপালা আছে। এইটাকে বলার দরকার আছে আমাদের দেশে গাছপালা আছে? এটা পৃথিবীর সকল দেশে গাছপালা আছে, এটা পৃথিবীর সকল দেশে গাছপালা আছে। এই তথ্যটাও আপনাকে ইংরেজরা নিচ্ছে না। তো আপনি যে তথ্যটা দিচ্ছেন, দেখেন, টু মেনটেন, কি করতে হবে? টু মেনটেন মানে ভার রক্ষা করার জন্য, কি এনভায়রনমেন্টাল ব্যালেন্স। টু মেনটেন এনভায়রনমেন্টাল ব্যালেন্স মানে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। টু প্ল্যান,
প্ল্যান মানে কি বলতেছে যে গাছ লাগাতে। আমরা যখন বলি না প্ল্যান্ট, আমরা যখন কি বলি যে প্ল্যান্ট, প্ল্যান্ট মানে গাছ লাগানো, আর টু প্ল্যান্ট মানে কি গাছ লাগাতে। কি ট্রিজ, টু প্ল্যান্ট ট্রিজ মানে হচ্ছে গাছ লাগানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এইখানে বলতেছে পরিবেশের রক্ষার জন্য গাছ লাগানো গুরুত্বপূর্ণ, আর এখানে বলছে দেয়ার আর মেনি টাইপস অফ ট্রিজ ইন আওয়ার কান্ট্রি। কোনটা ইম্পর্টেন্ট? আমাদের দেশে অনেক গাছ আছে নাকি হচ্ছে পরিবেশ রক্ষার জন্য আমাদের গাছ লাগানো উচিত? আবার এখানে দেখেন একটা অযাচিত কথাবার্তা, দেখেন পিপল ইউজ আ লট অফ প্লাস্টিক। এই যেগুলো আমরা ফোকাস রাইটিং এ লিখি, এন্ড আমাদের মাসটা এইভাবে কাটাতে। ফোকাস রাইটিং এর প্রত্যেকটা লাইন হতে হবে ইনফরমেটিভ। এখানে আমরা কি বলছি? রিডিউস প্লাস্টিক ইউজ, প্লাস্টিক ইউজ রিডিউস করতে হবে। আপনি এখানে দুইটা সেন্টেন্স লিখলেন, আমরা আমরা এখানে কয়টা সেন্টেন্স লিখলাম? যে দুইটার জায়গায় একটা সেন্টেন্স ইউজ করতেছি, এবং ওইটা আরো সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমাদের একটা ক্লাস আছে, আমাদের পেজেই আছে। ক্লাসটাতে এরকম ছিল যে আমরা অনেকগুলো কমপ্লেক্স বা অনেকগুলো কম্পাউন্ড সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তরিত করব। এটাই হচ্ছে সেই ফোকাস রাইটিং এর সেন্টেন্স। যেমন এখানে বলছে দেখেন পিপল ইউজ আ লট অফ প্লাস্টিক, পিপল অনেক ধরনের প্লাস্টিক ইউজ করে, অযাচিত কথাবার্তা। এখানে যদি আমরা বলতাম রিডিউস প্লাস্টিক ইউজ, মানে প্লাস্টিক ইউজ কমাতে। আবার লক্ষ্য করেন এইখানে আমরা বলছি যে মেনি পিপল গো টু দা বিচ এভরি ইয়ার অন হলিডেজ, মানে কি বলছে যে অনেক মানুষ কোথায় যায়? বিচে যায়, মানে ওই যে সমুদ্র পার আর কি। এভরি ইয়ার প্রত্যেক বছর, অন হলিডেজ হলিডেজে। আপনি এই কথাটাই দেখেন, এন্ড ডিসপোজ অফ ওয়াস্ট প্রপারলি। প্লাস্টিক হচ্ছে মানে আপনাকে কি বলতেছে? প্লাস্টিক ইউজ কমাতে হবে, এন্ড এবং ডিসপোজ করতে হবে। ডিসপোজ মানে কোনো কিছু ফেলে দেওয়া, এটা হচ্ছে ডাস্টবিন কে বলা হয় ডিসপোজ। তো ডিসপোজ করতে হবে, এই ডিসপোজ মানে হচ্ছে ফেলে দেওয়া বা ওইটাকে পরিত্যক্ত করা। কোথায় পরিত্যক্ত করা? ওয়াস্ট প্রপারলি, মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে ওইটাকে পরিত্যক্ত করতে হবে সঠিকভাবে। মানে আপনি যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলে দিবেন, এইটা হবে না। এইখানে দেখেন ওই যে নিচের লাইনটা বললাম, মেনি পিপুল গো টু দ্য বিচ এভরি ইয়ার অন হলিডেজ। আর এখানে দেখেন everyone must be aware to prevent pollutions। ওইখানে আপনি বললেন প্রত্যেক বছর হাজার হাজার মানুষ বিচে যাচ্ছে, আর আপনি এখানে বললেন যে everyone must be aware to prevent pollutions। এখন আপনাকে যদি আমি বলি উপরের লাইনটার দিকে যখন আপনি লক্ষ্য করলেন, আপনি একবার ভাবেন তো, পরীক্ষার খাতায় আপনার দুইজন, ধরেন আপনার ফ্রেন্ড আর আপনি দুইজনে লিখলেন, আপনার ফ্রেন্ড লিখলো নিচেরটা, আপনার ফ্রেন্ড লিখলো কি নিচেরটা, সে তথ্য নির্ভর কথাবার্তা প্রত্যেকটা লাইন বাই লাইন ইউজ করলো, আর আপনি ইউজ করলেন এই পর্যন্ত আসছেন, বাট আপনি এখন পর্যন্ত ইউজ করতে পারেননি যে কি করতে হবে। আর সে প্রথম লাইন থেকে এটাকে কি করতে হবে মাত্র 3টা লাইনের মাধ্যমে সে বুঝিয়ে দিচ্ছে। তো যিনি খাতা দেখবেন তিনি ভাববেন আরে ভাই এর তো প্রত্যেকটা লাইনে ইনফরমেশন ইউজ করেছে, প্রত্যেকটা লাইন। ফোকাস রাইটিং আপনাকে প্যারাগ্রাফ লিখতে বলেনি, ফোকাস রাইটিং আপনাকে প্যাসেজ লিখতে বলেনি। আচ্ছা আমি চার্জ গেছে নাকি একটু দেখতেছি, কারণ আমাদের আরেকটা মাইক্রোফোন আছে, ওটা ইউজ করবো। ফোকাস রাইটিং সবসময় আপনাকে বলছে যে ভাই আমাকে ইনফরমেটিভ কিছু দাও, আমি এগুলো শুনতে চাই না যে কি হয়েছে। তো যিনি খাতা দেখেন তিনি ফোকাস রাইটিং এর মাইন্ড নিয়ে খাতা দেখেন, তার কাছে হাজার হাজার খাতা আছে, সে হাজার হাজার খাতাগুলো দেখেন বসে বসে। হাজার হাজার খাতা দেখার ফলে তার যে মাইন্ড, তার যে লেখা ধরনের মাইন্ড। আমি কতজনের খাতা দেখি, আমার এখানে 350 বা 400 স্টুডেন্ট পেইড ব্যাচে, তারা আমাকে খাতা দিচ্ছে, আমি হয়তো 450 বা 500 খাতা দেখছি। কিন্তু এই যে যারা খাতা আপনাদের দেখতেছে তারা হাজার হাজার খাতা দেখছে, and তাদের যে মাইন্ড সেট আপ, এই মাইন্ড সেট আপে যদি আপনার এই খাতা দেখে ও নিবেই না, ইজ নট ভেরি ইনফরমেটিভ। এন্ড দেন সে নিবে এইটা, এইটা যখন সে পড়তে থাকবে সে বুঝতে পারবে প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অল। আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ টু মেইনটেইন এনভায়রনমেন্ট ব্যালেন্স। এনভায়রনমেন্ট ব্যালেন্স করতে ইট ইজ ইম্পর্টেন্ট টু প্ল্যান্ট ট্রিজ, খুবই দরকার কি একটা প্ল্যান্ট ট্রিজ করা। তো এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। এখন আসেন আমরা ফোকাস রাইটিং বলে আমরা গুগলে সার্চ দিই, ফোকাস রাইটিং বলে আমরা ইউটিউবে সার্চ দিই। আমাদের বইগুলো, আমাদের যে বাজারের যে বইগুলো আছে সেই বইগুলো এবং ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেখতে পাই, সেখানে আমরা দেখি যে অনেক ধরনের ফোকাস রাইটিং সম্পর্কে আলোচনা করা হয়। একটা হচ্ছে ন্যারেটিভ, একটা হচ্ছে ডিসক্রিপটিভ, একটা হচ্ছে এক্সপোজিটরি, হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার কি বলছে যে পারসেসিভ, আরেকটা হচ্ছে
টেকনিক্যাল ফোকাস রাইটিং। এখন আপনি চিন্তা করেন যে এতগুলা ফোকাস রাইটিং আপনাকে দেখাচ্ছে, এবং এগুলো কি, এগুলো হচ্ছে ওই যে আমি বললাম 19 শতকের দিকে ফোকাস রাইটিং, মানে প্রত্যেকটা বিষয়ের উপরে ফোকাস রাইটিং ব্রিটিশ, ইউরোপ এবং আমেরিকা তৈরি করেছিল। ইউরোপিয়ান এবং আমেরিকানরা ফোকাস রাইটিং তৈরি করেছিল, এখানে প্রত্যেকটা বিষয়ের উপরেই তৈরি করা হয়েছিল। কিন্তু আমাদের দেশে যে চাকরির পরীক্ষাগুলো হয়, সেই চাকরির পরীক্ষাতে শুধুমাত্র এই দুইটা ফোকাস রাইটিং ই দেওয়া হয়। ন্যারেটিভ ফোকাস রাইটিং মানে কি, যে কাহিনী, আমাদের কাহিনী টাহিনী এগুলো দেওয়া হয় না। সো দ্যাট আপনার বইয়ে যে কাহিনী নির্ভর ফোকাস রাইটিং আছে, এটা পুরোটাই আপনার ওয়েস্ট অফ টাইম। হয়তো আপনার শিক্ষার জন্য বেটার হবে, বাট পরীক্ষার জন্য ইজ নট বেটার। তারপরে দেখেন ডিসক্রিপটিভ ফোকাস রাইটিং, বিষয় বা বস্তু, স্থান বা ব্যক্তির দৃশ্যের বর্ণনা। আপনাকে এই জিনিসগুলো এখন খুবই কম দেওয়া হয়। একটা সময় আমাদের এখানে দেওয়া হতো, একটা বিষয় দেওয়া হতো, একটা থিমস দেওয়া হতো, সেই থিমস এর উপর আপনাকে লিখতে বলা হতো। এটা মোটামুটি এখনো আসে আমাদের, যেটা হচ্ছে ডিসক্রিপটিভ ফোকাস, বিষয় বা বস্তু নিয়ে আলোচনা করা। একটা বিষয় দিয়ে দিল, একটা বস্তু দিয়ে দিল, এটা নিয়ে আলোচনা করতে বলা হলো, এবং ওইখানে একটা প্রেক্ষাপট দেওয়া হলো। ওইখানে একটা কি প্রেক্ষাপট আপনাকে দেওয়া হলো, ওই প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে লিখতে হবে। এটা আসে 2 নাম্বারটা, খুবই কম আসে। 3 নাম্বারটা হচ্ছে আপনাকে কি বলছে, কোনো বিষয় বা ধারণার প্রক্রিয়া ব্যাখ্যা করা। এইটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলোতে সব থেকে বেশি, এই এক্সপোজিটরি, এই ফোকাস রাইটিংটা সব থেকে বেশি আসে। আর দ্বিতীয়টা হচ্ছে এই ফোকাস রাইটিংটা, যেটা হচ্ছে আপনার একটা বস্তু, যেমন ছাত্র রাজনীতি, আপনার মত প্রকাশ করেন, এইটা একটা, বা বিতর্কমূলক প্রবন্ধ, এইটা। এই দুইটা ফোকাস রাইটিং হচ্ছে আপনার বাংলাদেশে খুব বেশি আছে। এই যে 2 নাম্বার যে ফোকাস রাইটিংটা দেখতেছেন, এইটা গত 3-4 বছরেও আসেনি। এই দুইটা ফোকাস রাইটিং বারবার। আর নিচে যে 5 নাম্বার এবং 1 নাম্বার, এগুলো আমাদের দেশের কোনো ফোকাস রাইটিং নয়। এগুলো ফোকাস রাইটিং বিদেশেদের ফোকাস রাইটিং। এগুলো হচ্ছে আমাদের চাকরি নির্ভরের জন্য না, এটা আপনার লিখার উন্নতি করার জন্য। যেমন ব্যবহার নির্দেশিকা বা বিজ্ঞান প্রযুক্তির প্রতিবেদন, একটা প্রতিবেদন আপনাকে লিখতে বলতেছে। আমরা যখন কলেজে পড়ি, সেখানে আমাদের একটা প্রতিবেদন লিখতে হতে পারে, সেই প্রতিবেদন অনুযায়ী এই ফোকাস রাইটিং, মানে টেকনিক্যাল ফোকাস রাইটিং এটা। কিন্তু আপনার মূল টার্গেট হবে এই 3 আর 4 নাম্বারটা। সো এখন আমরা ফোকাস রাইটিংটাকে একটু বোঝার চেষ্টা করব। ফোকাস রাইটিং এর আসলে প্রকারভেদটা তো দেখলাম, এটার প্রকারভেদ। এখন ফোকাস রাইটিংটা লিখতে হয় কি করে, যারা ইংরেজি পারি না পারি তারা সবাই দেখবো, এবং আমি এটাকে শিখিয়ে দেখায় দিচ্ছি। ফোকাস রাইটিং এর 3টা অংশ থাকে। একটা অংশের প্রথম অংশটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশনস, দ্বিতীয় অংশটার নাম হচ্ছে বডি, দ্বিতীয় অংশটার নাম কি বডি, প্রথম অংশটার নাম কি ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন। আর দ্বিতীয় অংশটার নাম হচ্ছে বডি, আর তৃতীয়টা হচ্ছে কনক্লুশন। তৃতীয় অংশটার নাম হচ্ছে কনক্লুশন। SIO, সরি, কনক্লুশনস। সো ইন্ট্রোডাকশনস, বডি এন্ড কনক্লুশনস, এই 3টাই আপনাকে লিখতে হবে। তো আপনাকে বলা হলো ভাই ইন্ট্রোডাকশন লিখে ফেলেন, বডি লিখে ফেলেন এবং কনক্লুশন লিখে ফেলেন। যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে, এই ভিডিওগুলোতে আপনাকে শেখানো হচ্ছে ভাই আপনি শুধুমাত্র লিখে যান। কি বলছে, ইন্ট্রোডাকশন মানে ওটার পরিচিত দেওয়া। ভাই এরকম কোনো কিছুই না, ফোকাস রাইটিং পরিচিত দেওয়া না, ওটা প্যারাগ্রাফ, ওটা এসে। আবারও বলছি, লক্ষ্য করেন, আপনাকে যে ইন্ট্রোডাকশনটা দিচ্ছে এবং যেটা ইউটিউবে আপনি দেখতে পাচ্ছেন বা বিভিন্ন ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন, সেটা আসলে ইন্ট্রোডাকশন, ওটা প্যারাগ্রাফ অথবা এসে। আপনার কাছে কি জানতে চাওয়া হয়েছে যে প্যারাগ্রাফ কি? আপনি 1 পেজের মধ্যে সব লিখেন না, একটা পেজ লিখেন, 1.5 পেজ লিখেন, 1 পেজ লিখেন, সমস্যা কি? কিন্তু মূল তথ্যগুলো দিয়ে লিখেন। তো যারা আপনাকে ইন্ট্রোডাকশনটা শেখাচ্ছে, ফোকাস রাইটিং এর ইন্ট্রোডাকশন এরকম হয়, এবং সেখানে প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন ইউজ করতেছে, এর ইন্ট্রোডাকশন ইউজ করতেছে, আর এতেই আপনি পুরোই ধরা খাচ্ছেন। দেখেন, ইন্ট্রোডাকশনে প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন আলাদা হবে, এর ইন্ট্রোডাকশন আলাদা হবে, আর ফোকাস রাইটিং এর ইন্ট্রোডাকশন হবে পুরোটাই আলাদা। যেমন ফোকাস রাইটিং এর যে বিষয়টা থাকবে, এই যে দেখেন ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়টা সম্পর্কে একটা তথ্য দিবেন। এরপর কি করবেন, ওই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এইটা 1 লাইনের মধ্যে লিখবেন। তারপরে কি করবেন, তারপরে উদ্দেশ্য, এই যে বিষয়টা একটা সমস্যা হইলে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়,
বিষয়টা যদি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে মানবো? এই লাইন দিয়ে একটা লাইন, তাহলে কয়টা লাইন করতে হবে? ইন্ট্রোডাকশনে কয়টা লাইন দিতে হবে? একটা লাইন, দুইটা লাইন এবং তিনটা লাইন দিয়ে আপনাকে ইন্ট্রোডাকশনটা শেষ করতে হবে। প্রথম লাইনটা কি? বিষয়। এটা কি বিষয়? ক্লাইমেট চেঞ্জের বিষয়। এখানে লক্ষ্য করেন, ক্লাইমেট চেঞ্জ ইজ আ সিরিয়াস গ্লোবাল ইস্যু। ক্লাইমেট চেঞ্জ কি? একটা সিরিয়াস গ্লোবাল ইস্যু। তার মানে ওই বিষয়টা আপনাকে লিখতে হবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, গ্লোবাল ইস্যু। এই যে গ্লোবাল, সিরিয়াস ইস্যু দেওয়া যায় তো আমরা কি বলতে পারতাম যে সিরিয়াস ইস্যু। সিরিয়াস ইস্যুটা না বলে আপনি যদি সিরিয়াসের সাথে একটা গ্লোবাল যুক্ত করে দেন, গ্লোবাল ইস্যু মানে পুরো বিশ্বের সাথে, তাহলে এটা একটা ইনফরমেটিভ। আপনি যদি লিখতেন যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস প্রবলেম, ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস ইস্যু, ক্লাইমেট চেঞ্জ ইজ এ ইম্পর্টেন্ট ইস্যু, ক্লাইমেট চেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলো যদি লিখেন তাহলে খুব একটা ইনফরমেটিভ হয় না। তো আপনাকে কি করতে হবে? এই যে গ্লোবাল ইস্যু মানে হচ্ছে গোটা বিশ্বের ইস্যু। ওই যে যেমন আমরা একটু আগে বললাম না, অল মানে রেসপন্সিবিলিটি অফ অল বা ফর অল, সকলের জন্য। এই যে অল আর এই যে গ্লোবাল, এই যে দেখেন জিনিসগুলোকে কি সুন্দর করে ইনফরমেটিভ করা যায়, জাস্ট একটা অ্যাডজেক্টিভ বসায় দিয়ে ইনফরমেটিভ করা যাচ্ছে। তাহলে আমাদের কি চলে গেল? বিষয়টা চলে গেল। যে বিষয়টা লিখে আছে ওই বিষয়টা এক বাক্যে লিখে ফেলেন। এরপরে এরপরে কি বলছে? এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এখন লিখেন। এটা একটা প্রবলেম। তারপরে কি বলছে? ইট অ্যাফেক্টস দ্য এনভায়রনমেন্ট। এটা ক্লাইমেটটা কি করে? আমাদেরকে অ্যাফেক্টস করে। এনভায়রনমেন্টকে কি করে? অ্যাফেক্টস করে, মানে প্রভাবিত করে। ইকোনমিককে প্রভাবিত করে অ্যান্ড হিউম্যান লিভস কে প্রভাবিত করে। আপনারা যারা এসডিজি নিয়ে পড়াশোনা করেছেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, ক্লাইমেট চেঞ্জ এই তিনটাকে প্রভাবিত করে। এইটা আমাদের এসডিজি তে লেখা আছে। একটা হচ্ছে এনভায়রনমেন্টকে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে। ক্লাইমেট চেঞ্জ আমাদের অর্থনীতির ক্ষতি করে এবং ক্লাইমেট চেঞ্জ আমাদের মানুষের বসবাসের ক্ষতি করে, মানুষের জীবনধারাকে ক্ষতি করে। হিউম্যান লাইফ, মানুষের জীবনধারাকে ক্ষতি করে। তার মানে আমরা তিনটা জিনিস শিখতে পাচ্ছি এখানে। কি কি শিখতে পাচ্ছি বলেন তো? এক মানে এইখানে তিনটা জিনিসকে হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জটা ক্ষতি করে। এই যে তিনটা জিনিস, এগুলো আপনাকে তথ্যগুলোকে সংগ্রহ করতে হবে ফোকাস রাইটিং এর লেকচার শিট থেকে, নট ফোকাস রাইটিং এর বই। ওটা প্যারাগ্রাফ, ওইটা এসে, ওইটা ফোকাস রাইটিং না। ওই ইন্ট্রোডাকশনটা ফোকাস রাইটিং না, এই ইন্ট্রোডাকশনটা হচ্ছে ফোকাস রাইটিং। আপনাকে ইনফরমেটিভ তথ্য দিতে হবে মাত্র তিনটা লাইনের মাধ্যমে। এন্ড দেন আপনি এক্সাম্পলটাতে কি আসবেন? যদি আপনি তিনটা লাইন না পড়েন, আপনি চারটা লাইন দেন, কিন্তু তিনটা লাইনে শেষ করাটাই বেটার হবে। এরপর আসে কি? একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি বলেন তো? এর উদ্দেশ্যটা কি হতে পারে? আচ্ছা, দিস এসে মানে এইটা আপনি উদ্দেশ্যটা বলতেছেন যে যেহেতু এটা একটা প্রবলেম, এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে এমন কোনো কিছু। দিস এসে উইল ডিসকাস this essay will discuss the cause and effects। মানে আপনি যে লিখবেন এই যে প্যারাগ্রাফটা, যে আপনার উদ্দেশ্য কি এখন? এই বিষয় এবং এর গুরুত্ব, এই দুইটা নিয়ে যে আপনি একটা উদ্দেশ্য হাসিল করতে যাচ্ছেন, যে আপনি এখন এখানে কি লিখবেন। আচ্ছা, দিস এসে মানে এই প্যাসেজটিতে উইল ডিসকাস, ডিসকাস করা হবে মানে আলোচনা করা হবে। এই যে উইল বলেছি, আলোচনা করা হবে। কি আলোচনা করা হবে? দ্য কজেস, এটা ঘটছে কি করে, এন্ড এটা কিভাবে ইফেক্ট করছে, এটা কিভাবে কি করছে? ইফেক্ট করছে। এটা কিভাবে ঘটছে আর কিভাবে প্রভাবিত করছে। আপনি আরেকটা দিতে পারেন এন্ড সলিউশন। সলিউশনটা কি? এই তিনটাই আপনি এখানে দিতে পারেন। আরেকটা কি দিবেন? এন্ড সলিউশন দিয়ে দেন। তাহলে তিনটা হয়ে গেল, যে আপনি একটা ঘটছে, এটা কিভাবে মানুষকে ক্ষতি করছে এবং এটা সলিউশনটা কি, এগুলো অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের কারণে বা ক্লাইমেট চেঞ্জের ইফেক্টস অথবা ইস্যু কিভাবে ক্ষতি করতেছে, এইটাই এখন এখানে ডিসকাস করা হবে, আলোচনা করা হবে, যেটা আপনি লিখবেন। এই যে উদ্দেশ্যটা কি, আপনি পরের লাইনে যাচ্ছেন, মানে আপনি এখন বডিতে ঢুকতে চলে যাবেন। কোথায়? বডিতে। আপনি ইন্ট্রোডাকশনটা লিখা হয়ে গেলে আপনি কোথায় চলে যাবেন? বডিতে চলে যাবেন। এখন লক্ষ্য করেন, এখানে ধরেন একটা টপিকস আছে, আমরা এখন একদম মানে এই যে এখানে যেমন আমরা এক্সাম্পল দিয়ে করেছি, যে একটা এক্সাম্পল, এই যে একটা এক্সাম্পল, এই যে একটা এক্সাম্পল, তিনটার জন্য তিনটা এক্সাম্পল, তাই না? এটার জন্য এটা, এটার জন্য এটা। এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে, ভাই আমি এক্সাম্পল দিব না, কিন্তু আমি এইখানে একটু দেখার চেষ্টা করব যে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি। যেমন এখানে বলছে প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। ও আচ্ছা, এগুলো একসাথে করে দেওয়া হয়েছে। ওই যে ওই সেন্টেন্স গুলো দিয়ে একসাথে করে দেওয়া হয়েছে। যেমন এখানে ধরেন ইট এফেক্টস আওয়ার হেলথ and survival future generations. This essay will explain, discussion না দিয়ে আপনি explain দিতে পারেন why we should protect the environment, আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। আমি সংক্ষিপ্তভাবে লিখেছি, এখানে একটু অন্যভাবে লেখা হয়েছে।
environment and the we can do it। এখন আমরা কি করতে পারি, সলিউশন কি করতে পারি, এই কথাগুলো লিখে দিতে পারেন। ওই একই জিনিস জাস্ট একটু ঘুরে পেঁচায় লিখা হয়েছে। এন্ড দেন আমরা যদি দেখি যে এইখানে ধরেন একটা কথা বলা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ এডুকেশন, কয়টা লাইন ইউজ করবেন, মূলত 3টা লাইন ইউজ করার চেষ্টা করবেন। একটা লাইন কি, যে এডুকেশন ইজ দ্য, আচ্ছা, এডুকেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ আ, কি বলছে, প্রসপারাস সোসাইটি। তার মানে দেখেন এইখানে আমরা জাস্ট সোসাইটিকে তুলে নিয়ে চলে আসলাম। আমরা বলতে পারতাম এডুকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, এডুকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম, কিন্তু আমরা সিস্টেম টিস্টেম বলিনি, পুরো একটা সোসাইটিকে তুলে নিয়ে চলে আসছি। যেমন ওইখানে গ্লোবাল তুলে নিয়ে চলে আসছি, আরেক জায়গায় কি অল অফ অল, মানে আমাদের সবার কথা বলে দিচ্ছি। ঠিক দেখেন প্রথম সেন্টেন্সটাতে যদি আপনি একটা সোসাইটি যুক্ত করতে পারেন, এডুকেশন কার সাথে জড়িত, অবশ্যই একটা সমাজ গঠনের সাথে জড়িত, তাই এটা আপনি বলে দিলেন। এখন এডুকেশনের যে এডুকেশনটার কি বলতেছে, এই যে এখানে আমরা কি লিখছি, এই যে দেখেন গুরুত্বটা কি, তারপর আমরা উদ্দেশ্যটা লিখবো। হ্যাঁ, এখন গুরুত্বটা কি, গুরুত্বটা হচ্ছে ইটস, দেখেন ইট হেল্পস, দেখেন প্রত্যেকটা জায়গাতেই আমরা ইট ইউজ করেছি। ইট হেল্পস, এটা সাহায্য করে ইন্ডিভিজুয়ালস ডেভেলপমেন্ট স্কিল, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট স্কিল মানে হচ্ছে প্রত্যেকের দক্ষতাকে সাহায্য করে, এন্ড নলেজ নেসেসারি, আর হচ্ছে নলেজ বাড়াতে সাহায্য করে, নেসেসারি ফর দ্য সাকসেস, যেটা হচ্ছে প্রয়োজন সাকসেসের জন্য। এন্ড দেন দিস এসেস, দেখেন একই জিনিস আবার আমরা বলতেছি, উইল ডিসকাস দ্য বেনিফিটস অফ এডুকেশন। আমরা বলতে চাচ্ছি যে আমরা এখন যেটা বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এর বেনিফিটটা, এর লাভটা কি, এইটা দ্বারা আমাদের কি কি লাভ, আমরা লাভবান হচ্ছি এডুকেশন দ্বারা, বেনিফিট অফ এডুকেশন এন্ড ইট ইজ রোল, এটার যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা করব ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ডেভেলপমেন্টে এটার যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে লাস্ট লাইনটা কি, উদ্দেশ্য বোঝাচ্ছে, যে আপনি যে উদ্দেশ্য দিয়ে নেক্সটে চলে যেতে চাচ্ছেন, এরকম নেক্সটে চলে যেতে চাচ্ছেন। আমরা আরেকটা দেখি, ধরেন এখানে বলছে দ্য রোল অফ ইউথ ইন সোসাইটি, তো আপনি কি করবেন, এই রোল অফ ইউথ ইন সোসাইটিটা, এখানে তো যেহেতু সোসাইটি একটা ইনফরমেশন দেওয়াই আছে, তো এখানে আপনার কি করতে হবে, ইউথ প্লে আ ভাইটাল রোল ইন, কি বলছে, আচ্ছা, শেপিং, শেপিং মানে হচ্ছে গঠন করা, দ্য ফিউচার অফ এনি সোসাইটি, যে কোনো সোসাইটির ফিউচার গঠন করতে ইউথ খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন এনি সোসাইটি, ফিউচার গঠন করতে, ঠিক আছে, ওকে, আমাদের লাইভ চলছে, আচ্ছা, ফিউচার গঠন করতে, সরি রেকর্ড চলছে, আচ্ছা, দেয়ার এনার্জি এন্ড কি বলছে ক্রিয়েটিভ, দেখেন সোসাইটি, এই পর্যন্ত আমাদের একটা মানে যেটা মানে যেটা আছে এই টপিকসটা সম্পর্কে আমরা একটা তথ্য দিয়ে দিলাম। এরপরে কি করব, আর একটা তথ্য দিব, যে এখানে কি বলছে, দ্য এনার্জি এন্ড দ্য ক্রিয়েটিভিটি ড্রাইভ প্রোগ্রেস, এই এনার্জি আর ক্রিয়েটিভিটিটা কি করে, ড্রাইভ প্রোগ্রেস করে। এখন আপনি লিখবেন কি, আপনার উদ্দেশ্য কি, একটা ফোকাস রাইটিং লেখা, তাহলে ফোকাস রাইটিং এ কি করবেন, দিস এসে উইল এক্সপ্লেন হাউ ইয়ং পিপল, কিভাবে যুবকরা কন্ট্রিবিউট, অবদান রাখে, টু সোশ্যাল এন্ড ইকোনমি, সোশ্যালে মানে হচ্ছে সমাজ এবং অর্থনীতিতে ডেভেলপমেন্ট করতে ইয়ুথরা কিভাবে করে, এইটা জাস্ট হচ্ছে লাইনের মধ্যে দিয়ে দিবেন। এটা কি উদ্দেশ্য কি, আপনি এখন ফোকাস রাইটিং লিখতে চলে যাচ্ছেন। তো দেখেন কতটা ইজি না। আর আপনাকে যে ফোকাস রাইটিং শেখানো হচ্ছে সেই ফোকাস রাইটিং হচ্ছে প্যারাগ্রাফের ফোকাস রাইটিং, এস এর ফোকাস রাইটিং, নট ফোকাস রাইটিং এর ইন্ট্রোডাকশনটা আপনাকে শেখানো হচ্ছে না। আই থিঙ্ক আপনার ধারণা কিছুটা হলেও আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা চলে যাব এই জায়গাতে, বডিতে চলে যাব। বডিতেও 4টা জিনিস আপনাকে সংযুক্ত করতে হবে। একটা হচ্ছে মূল একটা বক্তব্য আপনাকে নোট করে নিতে হবে। আপনার যখন খাতা দিবে পরীক্ষায়, ফোকাস রাইটিং লিখতে বলবে, আপনি ওর উপরে 5টা পয়েন্ট করবেন। কয়টা পয়েন্ট, 5টা অথবা 4টা পয়েন্ট করবেন। 5 অথবা 4, এই দুইটার মধ্যে একটা, 5টা অথবা 4টা পয়েন্ট করবেন। এই মূল বক্তব্যটা 4 লাইনের মধ্যে লিখবেন। মূল যে বক্তব্য এটা 4 লাইনের মধ্যে লিখবেন। 4টা টপিক আইডিয়া সেন্স করবেন, 4টা লাইনের মধ্যে আপনি মূল বক্তব্যটা লিখে ফেলবেন। এখানে এত বিস্তারিত দেওয়া নাই, কিন্তু আমি ওইখানে বলে দিচ্ছি। আপনাকে ধরেন লিখতে বলা হলো যে বাংলাদেশের বর্তমান ছাত্র রাজনীতির অবস্থা কি, বা আপনার মতামতটা প্রকাশ করতে বললো, তো আপনি 4টা ধরেন বা 5টা, আপনি 5টা পয়েন্ট করবেন। 1 নাম্বার পয়েন্ট ধরেন এরকম, মানে আমি আমার মতন করছি, আপনি আপনার মতন করবেন।
প্রথম পয়েন্টটা কি, বাংলাদেশের পলিটিক্যাল অবস্থা এখন পরিবর্তনশীল, তাই না? তাহলে একটা গেল কি যে পরিবর্তনশীল, এগুলা আপনি আগে নোট করে নেবেন, আপনার প্রশ্নর পিছনের দিকে নোট করবেন, পিছনের দিকে নোট করবেন পরিবর্তনশীল। তারপরে হচ্ছে পরিবর্তনশীল মানেই তো স্থিতিশীলতা নাই, স্থিতিশীল নাই। আরেকটা কি, মানে পালা বদল হচ্ছে, সবকিছুর একটা পালা বদল হচ্ছে এবং এটা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে আমাদের জন্য, তাই না? এরকম 5টা পয়েন্ট আপনি লিখে নিবেন, পয়েন্ট করে এই মূল বক্তব্যটা পয়েন্টের মধ্যে দিয়ে দিবেন। দ্বিতীয়টা হচ্ছে ব্যাখ্যা, ওই যে 5টা টপিক বা 4টা মূল পয়েন্ট আপনি করেছেন ওইটার একটু ব্যাখ্যা দেন, আরেকটা লাইন করে বাড়াই বাড়াই, মানে আরেকটা আরেকটা প্যারা করেন, ওই প্যারাতে ওই যে 4টা বা 5টা মূল টপিকস আপনি ধরেছিলেন যে মূল বক্তব্য এটা, ওই মূল বক্তব্যের 5টা ব্যাখ্যা দিয়ে দেন, পাঁচটা ব্যাখ্যা দিয়ে দেন। আর এখানে আপনার যদি উদাহরণ, এইটা এক্সাম্পল, মানে এইটা হচ্ছে কি আপনি দিলেও চলবে, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু দিলে আপনি বেশি মার্ক পাবেন। একটা করে উদাহরণ দেন, 5টা মূল টপিকস এর 5টা উদাহরণ দেন, এটা আপনাকে মার্কস ডিস্ট্রিবিউশনে খুবই বেটার করে তুলবে। আরেকটা কি, সংক্ষিপ্ত একটা সমাপ্তি দেন। হ্যাঁ, আমাদেরকে শেখানো হয় যে আমাদের তো অলরেডি কনক্লুশনস আছে, সেখানে একটা সমাপ্তি দিয়ে দিলেই তো হয়। সো দ্যাট তুমি আবার বডির মধ্যে সংক্ষিপ্ত সমাপ্তি কেন দিচ্ছ? দেখেন, বডির মধ্যে সংক্ষিপ্ত সমাপ্তি মানে হচ্ছে এই সমাপ্তি শেষ না, এই সমাপ্তির আরেকটা সমাপ্তি আছে। যেমন আপনি যখন এই যে উদাহরণগুলো দিলেন, এই সংক্ষিপ্ত সমাপ্তি মানে হচ্ছে এই যে উদাহরণ দিলেন অথবা এই যে ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যাগুলোর সমস্যার সমাধান কিভাবে করতে হবে এটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত সমাপ্তি। মানে এই যে ব্যাখ্যাটা দিলেন অথবা ব্যাখ্যার সাথে উদাহরণও দিলেন, এই সংক্ষিপ্ত সমাপ্তিটা কিভাবে করতে হবে আপনি একটা দেন যে এটার আসলে এইভাবে সমস্যার সমাধান করতে হবে বা এইটা করলে আমরা সমস্যার সমাধান করতে পারি, এইভাবে লিখে দিতে পারবেন। সো দেখেন, আমরা একটা একটা করে দেখাই। প্রথম লাইনটা হচ্ছে মূল বক্তব্যের একটা লাইন আমরা ইউজ করেছি, যেমন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট রিকোয়ার্স প্ল্যান্টিং মোর ট্রিজ। এই যে দেখেন, আমরা কি বলছি মূল বক্তব্যের ক্ষেত্রে, কি বলছি মূল বক্তব্য মানে এই বক্তব্যটা, যে আমাদেরকে কি করতে হবে, মূল বক্তব্যতে বলতেছি যে যদি আমরা এনভায়রনমেন্ট, প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্টকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদেরকে রিকোয়ার্স, প্রয়োজন কি, প্ল্যান্টিং মানে হচ্ছে লাগানো, মোর ট্রিজ অনেক বেশি গাছ লাগানো প্রয়োজন। এখন শুধু একটা দিবেন, এরকম আরেকটা দেন, প্লাস্টিক ব্যাগ কমানো, পরিবেশ দূষণ থেকে মুক্তি করা, এগুলোই আমাদের এনভায়রনমেন্টটাকে বাঁচাবে। শুধুমাত্র একটা আমি দিয়েছি তাই আপনিও একটা দিবেন তা না, আপনি এরকম আরো 4টা পয়েন্ট দিয়ে দেন বা আরো 3টা পয়েন্ট দিয়ে দেন, যেমন প্লাস্টিক পলিউশন, যেমন হচ্ছে আপনি এয়ার পলিউশন, তারপর হচ্ছে এগুলো, মানে অনেক ধরনের পলিউশন থাকে না, এই পলিউশন গুলো আপনি যাতে রিডিউস করতে পারেন, মানুষের সচেতনতা বৃদ্ধি। আবার ব্যাখ্যা কি, কিভাবে মানুষ এই পলিউশন গুলা করছে, আপনি মূল বক্তব্যটা লিখার পরে পলিউশনটা কিভাবে হচ্ছে, পানির সাথে মিশে যাচ্ছে, বা আপনি যদি বলেন যে ট্রি কাটার কারণে কার্বন ডাই অক্সাইড নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা ব্যাখ্যা দিলেন। উদাহরণস্বরূপ আপনি কিছু উদাহরণ কালেক্ট করবেন বিভিন্ন জায়গা থেকে, যেমন বন্যা হচ্ছে, খরা হচ্ছে, গাছ কাটার ফলে বন্যা হচ্ছে, খরা হচ্ছে, পলিথিন ব্যাগ অনেকদিন মাটিতে থেকে উর্বরতা নষ্ট করছে, এই জিনিসগুলো। এবং সংক্ষিপ্ত সমাপ্তিতে যে আপনি কি করবেন, এর একটা সমাধান দিয়ে দেবেন। যেমন এই যে আমরা এখন ব্যাখ্যাটা কি, যে ট্রিজ অ্যাবজর্ব হার্মফুল কার্বন ডাই অক্সাইড, ট্রি করতেছে হার্মফুল কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে নিচ্ছে, চুষে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে ফ্রম দ্য আয়ার, মানে কোথা থেকে, বাতাস থেকে এই গাছগুলো কি ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গুলোকে, হার্মফুল, এই যে দেখেন হার্মফুল কার্বন ডাই অক্সাইড গুলোকে টেনে নিচ্ছে তার নিজের দিকে, এন্ড রিলিজ করছে ফ্রেশ একটা অক্সিজেন। তাহলে কার্বন ডাই অক্সাইডকে সে শোষণ করে অক্সিজেন নিশ্চিত করছে, তার মানে ওর জন্য কার্বন ডাই অক্সাইডটা ইজ ওকে। ও যখন আপনাকে রিলিজ করে দিবে, ওইটা গ্রহণ করলেই ও রিলিজ করে দিবে কি, একটা অক্সিজেন রিলিজ করবে, যেটা আপনার শরীরের জন্য খুবই উপকার। যার কারণে গাছ যেখানে সেখানে, আপনার বাসার বারান্দাতেও গাছ লাগান, এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন হয়, নির্গমন হয়, সো দ্যাট এইটা আপনার জন্য খুবই বেটার হবে। আচ্ছা, হুইচ ইজ এসেনশিয়াল ফর লাইফ অথবা ফর আওয়ার লাইফ দিয়ে দিলেন এরকম। তারপরে কি বলছে, উদাহরণ, আমরা এখানে এক্সাম্পল গুলা দেখেন, ফর ইনস্ট্যান্ট মানে ফর এক্সাম্পল বলে না, এক্সাম্পল। সিটিজ উইথ ম্যানি ট্রিজ মানে কেমন কেমন হতে হবে, যেমন ওই শহরে অনেক গাছ থাকতে হবে। তারপর হচ্ছে লাইক ঢাকা পার্ক, ঢাকার যে পার্ক গুলো আছে সেই পার্কে দেখবেন অনেক গাছপালা আছে, অন্য জায়গায় গাছপালা নাই।
ঢাকার পার্ক গুলার মতন গাছ লাগাতে হবে। টেন টু হ্যাভ ক্লিনার, মানে হচ্ছে সবসময় ক্লিন রাখতে হবে। এয়ার কম্পেয়ার মানে হচ্ছে ওই যে এয়ার কম্পেয়ার মানে হচ্ছে বাতাসকে পরিষ্কার রাখতে হবে সবসময়, এই জন্য আমাদেরকে ক্লিন থাকতে হবে। প্রচুর পরিমাণে আবর্জনা বাতাসকে খুব বাজেভাবে নোংরা করতেছে। তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস গুলোর আশেপাশে, যেমন আমি এখন নারায়ণগঞ্জে থাকি, মানে এখন নারায়ণগঞ্জে আমার পোস্টিং এ নারায়ণগঞ্জে। তো এই যে পোস্টিং এর কারণে আমার যে একটা জায়গা আছে, এইখানে আমার যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ময়লা হয়, কারণ গার্মেন্টস সেক্টরটা অনেক বেশি। গাজীপুর, নারায়ণগঞ্জ এগুলাতে গার্মেন্টস সেক্টরটা অনেক বেশি। তো দেখবেন এদের বাতাসে একটু গন্ধ টাইপস জিনিসগুলো আছে। আপনি যদি ঢাকার ভিতর থেকে আসেন, সাইনবোর্ড থেকে একটু এইদিকে পার হতে লেগে দেখবেন একটা গন্ধ বের হচ্ছে, যেটা হচ্ছে পচা জিনিসের গন্ধ। এবং যেটা চিটাগং রোড পর্যন্ত আসেন, এসে দেখবেন যে একটা গন্ধ বের হচ্ছে। যেমন আমি কিছুদিন আগে চাষারা থেকে চিটাগং রোড আসছি, চাষারা থেকে চিটাগং রোড আস্তে আস্তে গন্ধগুলা নাকের ভিতরে প্রবেশ করছে। তো এরকম গন্ধগুলা নাকের ভিতরে প্রবেশ করে যাচ্ছে। তো এটা কিসের জন্য? এটা বাতাসের সাথে উঠতেছে। তো যাই হোক, এটা না আমাদের আছে পড়া। তো দিয়ার ফর মানে কি? এখানে আপনি উদাহরণ দিলেন, এবার সংক্ষিপ্ত সমাপ্তি দিবেন না? সংক্ষিপ্ত সমাপ্তিও আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সমাধান দেন। যেমন দেয়ার ফর, সো এই জন্য প্ল্যান্টিং ট্রিজ ইজ আ সিম্পলি ইয়েট ইফেক্টিভ, দ্য প্ল্যান্টিং ইফেক্টিভ ওয়ে, মানে এটা হচ্ছে কিছুটা ইফেক্টিভ ওয়েও হতে পারে, যেটা বাতাস অনেক বেশি। রিডিউস পলিউশনকে রিডিউস করার জন্য প্ল্যান্টিং ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এন্ড ইমপ্রুভ এয়ার কোয়ালিটি, এয়ার কোয়ালিটিটাকেও ইমপ্রুভ করতে পারে। প্রচুর পরিমাণে বাতাস টাতাস থাকলে তখন ওই কার্বন ডাই অক্সাইড গুলো তারা গ্রহণ করতে থাকবে, এতে গন্ধটা নাই হয়ে যাবে, এয়ার পলিউশনটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা এগুলো লিখবেন। এবার আসেন ভাই কনক্লুশনের পরে যেটা আমরা দেখবো, ওই একই জিনিস কনক্লুশনের পরে আমরা কিছু এক্সাম্পল গুলা দেখবো, যেগুলো আমাদের পরীক্ষা এসেছে। আমার মনে হয় না এগুলা দেখাইতে হবে, এগুলো আপনাদেরকে দিয়ে দিলে আপনারা পারবেন। কনক্লুশনে ওই মূল ভাব, আপনি যে মূল ভাবটা লিখলেন, মূল ভাবটা কি ছিল? প্ল্যান্টিং ট্রি, ওই সম্পর্কে একটা লাইন দেন। প্ল্যান্টিং ট্রি এবং কি কি করতে হবে, সংক্ষেপে মূল পয়েন্ট গুলো আছে না, ওই যে মূল পয়েন্ট গুলো আপনি দিলেন, সমস্যা এবং সমাধান দিয়ে মূল পয়েন্ট গুলো আপনি লিখবেন। নেক্সট ক্লাসে আমরা মূল পয়েন্ট গুলো নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা মূল পয়েন্ট গুলো একের সাথে আরেকের সম্পর্ক তৈরি করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, ইন কনক্লুশন, প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ এভরিওয়ান, মানে এই যে মূল ভাব, এটা হচ্ছে এনভায়রনমেন্টে সবার জন্য রেসপন্সিবিলিটি, এটা বলতেছে এনভায়রনমেন্ট সবার জন্য রেসপন্সিবিলিটি। এক্সাম্পল, সংক্ষেপে মূল পয়েন্ট গুলো, প্ল্যান্টিং ট্রিজ, আমরা একটা মূল পয়েন্ট এখানে দিয়েছি, আপনি যতগুলা পারেন ততগুলা দিবেন। এন্ড রিডিউসিং প্লাস্টিক এরিয়া ইফেক্টিভ ওয়ে টু কিপ আওয়ার সারাউন্ডিং ক্লিন। এন্ড দেন এক্সাম্পল বলতেছে যে ইফ উই অল ওয়ার্ক টুগেদার we can ensure a healthy and sustainable planet. এটা বলতেছে হচ্ছে শেষ একটা মন্তব্য বা একটা আহ্বান দেন আপনি, যে আপনি বলতেছেন যদি আমরা কি করি, একসাথে কাজ করি, উই ক্যান ইনশিওর, আমরা ইনশিওর করতে পারবো। বলছে ইফ উই অল ওয়ার্ক টুগেদার, যদি আমরা সবাই একসাথে কাজ করি, উই ক্যান, আমরা পারি, ইনশিওর করতে, নিশ্চিত করতে, আ হেলদি মানে একটা হচ্ছে সুস্থ, এন্ড সাস্টেনেবল প্ল্যানেট, আমরা একটা মানে হচ্ছে কি বলে, টেকসই একটা পৃথিবী তৈরি করতে পারবো। এইটা বলা হচ্ছে, ঠিক আছে? এখন এই জিনিসগুলো আপনাকে আমি একদম যতটুকু পারছি ততটুকু ভাঙছি, আমি আরো ভেঙে দেখাতে পারতাম, যেমন এই মূল ভাবের সাথে সংক্ষেপের মূল পয়েন্ট গুলা কিভাবে তৈরি করবেন, এবং এর সাথে মন্তব্য বা আহ্বান কিভাবে তৈরি করবেন, এগুলো সবকিছুই দেখানো পসিবল। এন্ড এটা আরো বেশি আপনাকে করবে, একটা ক্লাসের মাধ্যমে আসলে আপনি পুরো ফোকাস রাইটিংটাকে হয়তো নিতে পারবেন না, কিন্তু এটা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে বেস্ট একটা কোয়ালিটি আপনাকে নিয়ে এসে দিবে ইনশাল্লাহ, যেটা আপনি অন্য কোনো জায়গায় পাননি। এতটা সহজভাবে তুলে ধরা এই বিষয়গুলো আমরা পাননি, এবং পয়েন্ট আমরা কতটা নিতে পারি এগুলো আমাদের আরেকটা ক্লাসের মাধ্যমে দেখানো হবে, নেক্সট ক্লাসের মাধ্যমে, বা আরেকটা ক্লাস আমরা দিব, সেখানে আপনাকে ফোকাস রাইটিং গুলো কিভাবে লিখতে হবে, একদম ভেঙে কিভাবে লিখতে হবে, এবং প্রত্যেকটা লাইন, এভরি লাইনে আপনাকে ইনফরমেটিভ কিভাবে যুক্ত করতে পারে। একটা নর্মাল লাইনকেও আপনি ইনফরমেটিভ বানাইতে পারেন, একটা নর্মাল লাইনকেও ইনফরমেটিভ বানাই দেওয়া। আচ্ছা, এখন আসেন, এইখানে আমরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি ফোকাস রাইটিং টপিক সমূহ এখানে দেওয়া আছে, যেখানে আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেখেছি 2017, 18 এবং 2019, এগুলো সবগুলাই এক্সপোজিটরি ফোকাস রাইটিং। দেখেন এই প্রথম তিনটাই কিন্তু এক্সপোজিটরি ফোকাস রাইটিং দিয়েই করা। যেমন এখানে আপনাকে বলতেছে যে হচ্ছে
ট্রাম্পস পারফর্মস, আচ্ছা কি বলতেছে যে ইভ্যালুয়েট ডোনাল্ড ট্রাম্পস পারফর্মস ইন দ্য ফার্স্ট 25 ডেজ অ্যাজ প্রেসিডেন্ট। মানে এটা কি আপনাকে একটা আলোচনা করতে বলছে কিভাবে 25 দিনে করলো। তো এখানে তিনটাই আপনাকে বলছে। অফিসার জেনারেলে 2018 সালে আর একটা আসছে, সেগুলা একটাও গল্পযুক্ত ছিল না, সরি। ক্যাশ অফিসারে 2017 সালে ইম্পর্টেন্স অফ ব্যাংক ইন দ্য ডেইলি লাইফ অফ সিটিজেন্স, মানে ব্যাংক কিভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনি এটাকে উল্লেখ করতে বলছে। সবগুলো এক্সপোজিটরি স্টাইলে এসেছে, সবগুলো এক্সপোজিটরি স্টাইলে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্ট্যাটিস্টিক এও এক্সপোজিটরিটাই বলেছে, শুধু একটা এই যে ডোনাল্ড ট্রাম্পের এটা একটু চেঞ্জ আছে। রাইট অ্যান এসে অন আওয়ার ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে সম্পর্কে আপনাকে আলোচনা করতে বলা হয়েছে। হাইলাইট ইট ইজ ইম্পর্টেন্স ফর বাংলাদেশ একাডেমিয়া, এরকম। আচ্ছা, বাংলাদেশ একাডেমি না, নিচে চলে গেছে আরো, আচ্ছা নিচেরটা চলে এসেছে ফর বাংলাদেশ। এইখানে তাহলে লক্ষ্য করেন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে আরো কিছু প্রশ্ন আসছে, যেটা আরেকটা টপিকস এর উপরে। সো এইগুলো সব টপিক গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, কত সালে এসেছে সবগুলা টপিক। এই যে একটা এই যে এই যে এই যে এই যে এই যে নিচ পর্যন্ত টপিক গুলো আছে, এগুলো টপিকস নিয়ে আপনারা এই টপিক গুলো থেকে জানতে পারবেন যে আপনাকে কি পড়তে হবে। এই সবগুলো দেখলে আপনি কি পড়তে হবে এটা আপনি প্রথমত জেনে নেবেন। আপনাকে যে বইগুলো দেওয়া আছে সেখানে অনেক বড় সূচিপত্র দেওয়া আছে, ব্লু ইকোনমি, গ্রিন ইকোনমি, এই এত কিছু পড়তেছেন, এখন আর অত কিছু আসে না। সো দ্যাট আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আচ্ছা এবার আসেন, ফোকাস রাইটিং এ কি গ্রাফ চার্ট, তারপরে আপনার কি লাইন চার্ট অথবা পাই চার্ট অথবা টেবিল ইউজ করাটা বাধ্যতামূলক? দেখেন এটা আসলে তথ্যের উপরে নির্ভর করছে যে আপনি কি লিখবেন। এই জন্য আপনি যখন প্রথমে যাবেন, আমরা একটু দেখাই, প্রথমে আপনি একটা স্কেল এবং কম্পাস নিয়ে মানে ব্যাংকের এক্সাম গুলো দিতে যাবেন, সবগুলো এক্সাম রিটেন যত এক্সাম আছে, একটা স্কেল নিবেন, ছোট ছোট স্কেল পাওয়া যায় বাজারে, সেই স্কেলটা নিবেন। আর এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করবেন, ছোট স্কেল তো অবশ্যই নিবেন, ছোট স্কেলের পাশাপাশি যে একটা কি বলো এটা, নাম ভুলে গেছে, এই যে ঘুরাই হঠাৎ করে নাম মনে নেই। আচ্ছা হ্যাঁ ওইটা নিবেন, এই যে ঘুরায় এই যে এই ছবিগুলো আঁকানো, এই যে গোল আঁকায় না মাঝখানে ধরে, এরকম নামটা হঠাৎ করে মনে আসতেছে না। তো এইগুলো নিবেন। হ্যাঁ এখন লক্ষ্য করেন, এইখানে আপনি কয়েকটা চার্ট দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে বার চার্ট। এই যে এখানে লেখাও আছে, এটার নাম কি? বার চার্ট। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে লাইন গ্রাফ। আর এইটার নাম কি? এইটার নাম হচ্ছে পাই চার্ট। আর এইটার নাম হচ্ছে টেবিল। এখন আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে কখন কোনটা ইউজ করলে বেশি গ্রহণযোগ্য। সবসময় সব ইউজ করা যাবে না। আপনাদেরকে এই জিনিসগুলা বারবারই শেখানো হচ্ছে যে ফোকাস রাইটিং বলেন, আর্গুমেন্ট রাইটিং বলেন, বা আপনি যদি এসেও লিখতে চান, প্যারাগ্রাফ লিখতে চান, এটা কখন কোনটা ইউজ করতে হবে এইটা এক্স্যাক্টলি ধরেন। এক্স্যাক্টলি মানে কিরকম? ধরেন আপনি কোনো একটা জিনিসের সাথে একটা জিনিসের তুলনা করছেন, সেটা হচ্ছে বার চার্ট দিয়ে লিখতে হবে। তুলনা করছেন যে এর থেকে ওর বেশি, ওর থেকে ওর বেশি। যেমন ধরেন এই যে এখানে দেখেন বার চার্ট, ধরেন এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদের মধ্যে একটা তুলনা করছেন, তখন আপনি বার চার্ট দিয়ে তুলনা করেন। ধরেন এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, তারপরে এটা হচ্ছে পাকিস্তান, তারপরে হচ্ছে এইটা ধরেন আফগানিস্তান। এই যে এরকম করে ধরে আপনি কাজগুলো শুরু করবেন। যদি এখানে লিখতে হয় না, লিখতে হয় নিচে, ধরেন এটা বাংলাদেশ, এটা হচ্ছে আফগানিস্তান, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে ইন্ডিয়া, এরকম করে। তো এগুলো কিভাবে উন্নতি করছে, তুলনাটা বোঝানোর জন্য আপনাকে উন্নতিগুলা দেখাইতে হবে এই তুলনাগুলোর জন্য। এবার লক্ষ্য করেন পাই চার্ট আসলে কি করছে। পাই চার্ট আসলে ভাগ করছে, কি কিরকম ভাগ? যেমন ধরেন আপনি বেতন পাইলেন, এখন আপনি তুলনা করতে চাচ্ছেন, আপনি বেতন পাইলেন, বেতন পাই আপনার বাড়ি ভাড়া আছে, খাবারের বিল আছে, চিকিৎসা খরচ আছে, যাতায়াতের একটা খরচ আছে। এই খরচগুলো দেখাই না আমরা যখন, তখন আমরা কি করি? পাই চার্ট ইউজ করি। পাই চার্টটা হচ্ছে আপনাকে ভাগ করা শেখাবে। যেমন এই যে দেখেন, আপনি এখানে লিখলেন আমার এতটুকু খাদ্যতে চলে যাচ্ছে, এতটুকু আমার স্টাডিতে চলে যাচ্ছে, মানে পড়াশোনায় চলে যাচ্ছে, এইখানে আমাদের আরেকটা জিনিস চলে যাচ্ছে, মানে এরকম আর কি, জামা কাপড় কেনাতে চলে যাচ্ছে, এখানে আমার যাতায়াত ভাড়া তো চলে যাচ্ছে। এগুলো হচ্ছে কি আপনার যেটা ভাগ করা, আপনার যেটা খরচ, সেই খরচকে ভাগ করে দেওয়া। আপনার যে ইনকাম, সেই ইনকামটাকে ডিভাইডেড করছেন, সেই ডিভাইডেড করার সময় আপনি এই পাই চার্টটা ইউজ করবেন। এবার আসেন লাইন চার্ট বা গ্রাফ চার্ট। এইটা কিরকম? যেমন এইটা হচ্ছে মাস ভিত্তিক পরিবর্তন। মাস, একটা মাস থাকে না, যেমন জানুয়ারি মাসে কত টাকা খরচ হইলো, ফেব্রুয়ারি মাসে কত টাকা খরচ হইলো, এগুলো মাস ভিত্তিক। আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন দেখবেন যে এখানে লাইন চলতেছে যে এইটা হচ্ছে বাংলাদেশ চলতেছে এইভাবে,
এখানে উইকেট গুলা পড়েছে, এই যে এখানে একটা উইকেট পড়ছে, এখানে একটা উইকেট, এখানে একটা উইকেট, এখানে একটা উইকেট, এইভাবে উইকেট পড়ছে। আবার শ্রীলঙ্কা যখন ব্যাট করতেছে তখন দেখা যাচ্ছে যে ও এইখানে যে একটা উইকেট ফেলছে, এখান থেকে ও রানটা এই পর্যায়ে উঠে যায় এইখানে যে পড়ছে, তো এইভাবে একটা উইকেট পড়ছে, তো বাংলাদেশ আবার নিচে এসে গেছে একটা রান করতে যায়, তো এইভাবে এসে বাংলাদেশের কাছে সে হেরে গেছে। তো এই যে দেখেন এগুলা হচ্ছে আপনি কি করতেছেন, এটা আমরা ক্রিকেট খেলা দেখি, কিন্তু মাস ভিত্তিক আলোচনাগুলো কোন মাসে কি হয়েছে এই আলোচনাগুলো করার জন্য আপনাকে লাইন গ্রাফটাই বেশি গ্রহণযোগ্য। মাস ভিত্তিক আলোচনার জন্য আপনাকে লাইন গ্রাফটাই বেশি গ্রহণযোগ্য। এখন আপনি বলতে পারেন টেবিলটা কি? ভাই টেবিলটা হচ্ছে সর্বজনীন। টেবিলটা কি? টেবিলটা হচ্ছে সর্বজনীন। আপনি একটা বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে যাচ্ছেন, দুইটা ঘরের মধ্যেও দিতে পারেন, তিনটা ঘরের মধ্যেও দিতে পারেন, চারটা ঘরের মধ্যেও দিতে পারেন। এটা হচ্ছে বিস্তারিত, মানে এই তিনটা আপনি বসাতে চাচ্ছেন না যে কোনটা কখন। যেমন তুলনা করার সময় আপনি এটা বসাচ্ছিলেন, আপনার যে ভাগ করার সময় আপনি এটা বসাচ্ছেন, আপনার যে আর্নিংটা মানে বাংলাদেশের অর্থ বাজেট হইলে অর্থ বাজেটটা কোন জায়গায় কি শিক্ষাতে এত টাকা পড়লো ওইখানে অর্থ বাজেট হওয়ার পরে। আরেকটা কি, এইখানে হচ্ছে লাইন গ্রাফ, যেটা আপনার মাসের পরিবর্তন বাংলাদেশে এই বছরের থেকে ওই বছরের প্রবৃদ্ধি কত, তখন প্রবৃদ্ধি গুলো মাপার জন্য আমরা এটা। কিন্তু টেবিলটা আসলে সর্বজনীন। আপনি যদি এটা না আঁকে, এটা না আঁকে, এটা না আঁকে টেবিল দেন, তাহলে এটাকে বলা হয় সর্বজনীন। যদি না আঁকাইতে পারেন তাহলে টেবিলটা দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? এতটুকু পার্থক্য। তো এটা হচ্ছে টেবিল, মানে হচ্ছে বিস্তারিত তথ্য। হ্যাঁ, এখন লক্ষ্য করেন এইখানে পাই চার্ট সম্পর্কে আমরা যে ছোট্ট, আমরা তো উদাহরণ দিয়ে দিয়েছি। যেমন আপনি একটা ইনকাম করলেন, ইনকামের মধ্যে আপনার কত পার্সেন্ট চলে যায় খাদ্যর মধ্যে, যেমন 40% খাদ্যর মধ্যে চলে যাচ্ছে। ধরেন আপনি ইনকাম করছেন 36,000 টাকা, আপনি ইনকাম করছেন 36,000 টাকা, এর মধ্যে 40%ই কিন্তু আপনার খাবারে যাচ্ছে। যদিও না বলতেছে না, কিন্তু এইটা অলরেডি আমাদের গবেষণায় দেখা গেছে যে আমরা 40% আমাদের খাদ্যতে দিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে 40%, 36,000 টাকা 40% করে দেখেন, 36,000 টাকা 40% করে দেখেন কত টাকা থাকে আমাদের হাতে। আমাদের হাতে খুব বেশি আর টাকা থাকে না। 36,000 টাকা 40% করে দিলে আমাদের হাতে প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসে। তো তারপরে দেখেন এইখানে আমরা ওটা করে দেখাচ্ছি না আপাতত, ওগুলো করলে অনেক দেরি হবে। রেন্ট, আপনার যে বেতনটা পান সেই বেতনের 25% আপনার ভাড়া দিয়ে দিতে হয়। যদিও ঢাকার মধ্যে থাকলে আপনার প্রায় 50%, 40%ই ভাড়া দিয়ে দিতে হয়। 40% খাবারে গেলে 40% ভাড়া দিয়ে দিতে হয় যদি ঢাকার মধ্যে থাকে। এই ক্ষেত্রে আপনার 80% শু গেছে সব, আর আপনার হাতে থাকে 20%। ভাড়া আর খাবারে আপনার 80% টাকা শেষ, আর যে 20% সেটা আপনার ওই যে চলাফেরা হাঁটা ঘোরার মধ্যে শেষ হয়ে যায়। যাই হোক, এখন আসেন এডুকেশন। আপনার এডুকেশন পারপোজ, যেমন ধরেন আমার কথা যদি আপনি এখনো চিন্তা করেন, আমি এখনো বিসিএস অ্যাপ্লাই করছি, আরো বিভিন্ন বড় বড় চাকরির জন্য অ্যাপ্লাই করছি, সেখানেও আমার খরচ হচ্ছে। রিসেন্ট বই বই কিনছি, সেখানে খরচ হচ্ছে। অ্যাপস কিনে পড়ছি, সেখানে খরচ হচ্ছে। তো আপনারও এরকম 20% টাকা খরচ হয়ে যাবে। এটা এটা সব দিকেই হবে, এটা এডুকেশনেও খরচ হবে। এন্টারটেইনমেন্ট মানে এইখানে বোঝানো হচ্ছে যে ভাই এগুলো আসলে হয় না, যে 36,000 টাকা বেতন করলেও এগুলো হবে না আপনার। হ্যাঁ, মানে এটা মাইন্ড করাটা এটা সত্য কথা। এখন এখানে হচ্ছে 15%। এটা কি এন্টারটেনমেন্ট? এই এন্টারটেনমেন্টটা কি, যেমন আপনি হয়তো মুভি দেখতে যাচ্ছেন, খাচ্ছেন বাইরে, যে হয়তো বার্গার পিৎজা এগুলো খাচ্ছেন, অথবা আপনি হালকা পাতলা একটু ঘুরতে যাচ্ছেন, একটা কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, সেখানে আপনার 15% টাকা শেষ। তো এটা আসলে খুব, এটা ঢাকার বাইরের অংশ দেখাইলাম। হ্যাঁ, এটা ঢাকার বাইরে। ফোকাস রাইটিং লেখার সময় আপনি এই জিনিসগুলো ধরেন, এইভাবে আপনি এখানে লিখে দিলেন যে এটা 40%, এটা 50%, এইটা হচ্ছে 30%, কারণ এইটা আপনার আর্নিং হয়েছে। এটা কি আপনার আর্নিং আপনার একটাই হয়েছে, দুই তিনটা হয়নি। সো দ্যাট আপনি আর্নিং এর জায়গাগুলোতে এইভাবে লিখবেন যে এটা আর্নিং, তারপরে এখানে পার্সেন্টেজ গুলা বসায় দিলেন, ব্যাস কাহিনী শেষ। যেটা যেটা বসানো দরকার সেটা সেখানে বসায় দিলেন। বসায় দেওয়ার পরে এইটা কি, এইটা হচ্ছে আপনার তুলনা করা বোঝায়, তাই না? বললাম, আমরা কি বললাম যে তুলনা করতে বোঝাচ্ছেন। যেমন একই জিনিস এইখানেও আছে ওইখানেও আছে, তো তুলনাটা কি, আমাদের ফুডে কত হাজার টাকা গেছে, মানে একটার সাথে একটা তুলনা করতেছেন যে ভাই কোনটা বেশি কোনটা কম। হয় না এরকম যে আসলে আমাদের কোনটাতে বেশি টাকা যাচ্ছে? যেমন আমার রেন্টে চলে যাচ্ছে 5,000 টাকা, আমার ফুডে চলে যাচ্ছে 8,000 টাকা, তার মানে আমার খাদ্যতে বেশি যাচ্ছে, ভাড়াতে কম যাচ্ছে। সো দ্যাট আমার যদি খাদ্যটা একটু কমানো নিয়ে আসা হয়, তাহলে যে ম্যাথের ওই অংশগুলোতে চলে যেতে পারবো। এডুকেশনে আমার 4,000 টাকা যাচ্ছে, অ্যান্ড দেন এন্টারটেনমেন্টে আমার 3,000 টাকা যাচ্ছে। তো এই যে জিনিসগুলো কি একটার সাথে আরেকটা তুলনা করছেন বসে বসে, যে কোনটা কমানো যায়, কোনটা কমাইলে আমার টাকাটা বাঁচে, এরকম তুলনা করি না আমরা? তখন তুলনা করার সময় আমরা আহ এটা ইউজ করবো, এটা হচ্ছে বার চার্ট। এটাকে বলা হয় কি, বার চার্ট। বার চার্ট সবসময় তুলনা করার জন্য ইউজ হয়। এরপরে আসেন, এরপরে হচ্ছে লাইন চার্ট। লাইন চার্টটা কি বলেছিলাম,
আপনার মাসের হিসাবটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য। যেমন আপনি এক মাসে ইনকাম করলেন 18,000 টাকা, এক মাসে ইনকাম করতেছেন ধরেন কি 17,500 টাকা, আরেক মাসে ইনকাম করতেছেন 19,000 টাকা, আরেক মাসে ইনকাম করতেছেন, এটা আসলে জব যারা করে তাদের না, যারা বিজনেস করে তাদের কথা বলছি, 18,500 টাকা। আবার মে মাসে করতেছেন 20,000 টাকা। তখন আপনি কি করবেন, এই লাইন চার্টটা ইউজ করবেন। যেমন এখানে আপনি সালগুলো লিখবেন, যেমন এখানে জানুয়ারি, এখানে ফেব্রুয়ারি, এখানে মার্চ, এখানে কি এপ্রিল, এইভাবে লিখবেন। লিখার পরে মানে এই লাইনগুলো লিখবেন। লিখার পরে এই যে এখানে দেখেন আপনি এই যে টাকাগুলো আছে, এই টাকাগুলো আপনি এখানে দিয়ে দিবেন। জাস্ট যে মার্চ মাসে আপনার কত টাকা খরচ হয়েছে, এইটা ধরেন এই লাইন থেকে যে সব থেকে কম কোনটা, সব থেকে কম হচ্ছে 17,500। তাহলে আপনি 17,500 কোনটা, কোন মাসে খরচ হয়েছে, ফেব্রুয়ারি মাসে খরচ হয়েছে, তাহলে একদম নিচে একটা টান দেন। টান দিয়ে তারপরে ফেব্রুয়ারি মাসেরটা লিখে ফেলেন, যে এখানে হচ্ছে আমার এই যে এই জায়গায় লিখবেন যে 17,500, 17,500, ঠিক আছে, যেটা একদম নিচ থেকে শুরু হয় আর কি। তারপরে লক্ষ্য করেন জানুয়ারি মাসেরটা দেখেন, এটা গেল, এটা আমার চলে গেল, এটা আমার এইভাবে দিয়ে দিতে পারেন, এইভাবেও দিতে পারেন অথবা এইভাবেও দিতে পারেন, এই যে এইভাবে, এই যে এইভাবে। তো জানুয়ারি মাসটা আগে ধরেন, জানুয়ারি মাসটা কি, জানুয়ারি মাসে হচ্ছে আমার 18,000 টাকা। তাহলে আমি 18,000 টাকা এখানে ছিল আমার, মানে আমি এমনি দেখাচ্ছি 18,000 টাকা এখানে ছিল। 18,000 টাকা থেকে আমাকে কি হয়েছে, ফেব্রুয়ারি মাসে এসে আমার একটু কমে গেছে, তার মানে আমার একটু কমে গেল, এই যে এরকম। তারপরে গিয়ে মার্চ মাসে কি বলতেছে, 19,000 টাকা। তাহলে 19,000 টাকা 18,000 টাকা থেকে একটু উপরেই আছে, এই যে দেখেন উপরে দিয়ে দিলাম। তারপরে কি বলতেছে দেখেন 18,500, তার মানে অল্প একটু নিচে নামছে, তাই কি না, 500 টাকা নিচে নামছে, তাহলে অল্প একটু নিচে নামান। তারপরে কি বলতেছে যে 18,500, তারপর আবার 20,000-এ চলে গেছে। তাহলে 20,000 তো 19,000 থেকে অবশ্যই অনেক উপরে। 20,000 তো এগুলো আপনার এই লাইন অনুযায়ী বসাতে হবে। হ্যাঁ, এই লাইন অনুযায়ী বসাতে হবে। যেমন এটা হচ্ছে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের পরে আমার একটু কমেছে, ফেব্রুয়ারি মাসে এসে আমার কি একটু কমেছে, একটু কমেছে মানে 17,500। তারপর আমাদের আবার বেড়েছে অনেক বেশি, 17,500 থেকে একটু বেড়েছে, এটা কি মার্চ মাসে, এই যে মার্চ, এখানে মার্চ, এখানে মার্চ, এটা বেড়েছে, এই যে বেড়েছে, এই সোজাসুজি করতে হবে। আর এপ্রিল মাসে এসে আমার সামথিং একটু কমে গেছে, সামথিং একটু কমে গেছে এপ্রিল মাসে। এপ্রিলের পরে এখানে আমি একটা মে দিলাম, এপ্রিল, এই যে এখানে কমে গেছে, এপ্রিল এই পর্যন্ত টান দিয়ে আনতে হবে। আবার কি মে মাসে আমার কি বেড়েছে অনেক বেশি, প্রায় 20,000, এই যে। তো এটা আমার এখন ঊর্ধ্বগতিতে আছে, ঊর্ধ্বগতি সম্পর্কে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে এটাকে লাইন চার্টে আপনি করে ফেলতে পারবেন। যদি এটা মাস ভিত্তিক হয় তাহলে পাই চার্টে না করাই বেটার, যদি মাস ভিত্তিক হয় তাহলে আহ বার চারেও না করাই বেটার, কারণ মাস ভিত্তিক এগুলোতে সমস্যা তৈরি হয়, বাট মাস ভিত্তিক এইটাতে সমস্যা তৈরি হয় না। তো তিনটা কখন, আর টেবিল তো কমন জিনিস, টেবিল লিখলে টেবিল করলেন, দুইটা টেবিল করলেন, এই যে টেবিল, এক পাশে এটা লিখলেন, এক পাশে এটা লিখলেন, টেবিল। টেবিল কমন জিনিস, যখন পারবেন না তখন টেবিল করে দিবেন। এই যে দেখেন এই জিনিসগুলো আমাদেরকে এক্সাম্পল আকারে দিয়ে দিতে হয়। তাহলে কি কি দিতে হয় দেখলেন, আমরা যেমন গ্রাফ চার্ট, বার চার্ট, এগুলো দিব। হ্যাঁ, আমাদের যে বইগুলো আছে বাজারের, সেই বইগুলোতে হয়তো আপনাকে এরকম করে দেওয়া আছে যে এইখানে একটা গোল দেওয়া আছে, তারপরে এইখানে অনেকগুলা প্রকারভেদ দেওয়া আছে, তারপরে এইখানে আরেকটা প্রকারভেদ দেওয়া আছে, এইখানে আরেকটা প্রকারভেদ দেওয়া আছে। তো এগুলো করতে অনেকটা সময় লাগে, এগুলো করতে অনেকটা সময় লাগে, তবে এগুলো দেখতে সুন্দর লাগে, এগুলো দেখতে সুন্দর লাগে। কিন্তু আমি আপনাকে বলবো এগুলো না করাই বেটার। যেমন আপনি পাই চার্ট ইউজ করেন, গ্রাফ চার্ট ইউজ করেন, লাইন গ্রাফ ইউজ করেন, এই তিনটা ইউজ করেন। আর না পারলে আপনি একটা টেবিল ইউজ করেন, এইটাই গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। অন্যগুলোর গ্রহণযোগ্যতা খুবই কম, কারণ ওগুলো লিখতে গেলে আপনার দেখবেন সময় চলে যাচ্ছে। আমার হাতে সময়টা খুবই কম, বার চার্ট বা এগুলা দিয়ে দিলেন, আপনি সময়টা অল্পর মধ্যে বার চার্ট দিয়ে বোঝাই দিলেন, অল্পের মধ্যে বুঝে গেলে সবকিছু শেষ। ওকে, তাহলে আমাদের আজকের ফোকাস রাইটিং এই পর্যন্তই ছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যে আমরা এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে এসেছি। ইভেন আপনাদের নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবেন, যে ফোকাস রাইটিংটা আসলে বাস্তবিকভাবে আমি কিভাবে লিখি বা ভালো ভালো স্টুডেন্টরা কিভাবে লিখে, সবার খাতা বিশ্লেষণ করেই ক্লাসে আসতে হবে। যেমন একটা স্টুডেন্ট কিভাবে ফোকাস রাইটিং লিখছে, তার খাতাটা বিশ্লেষণ যদি আপনি না করেন, একজন বাংলাদেশ ব্যাংকের এডিতে চাকরি পেয়েছে, সে কি কি লিখেছে, তার কাছ থেকে যদি আপনি এক্সপিরিয়েন্স সংগ্রহ না করেন, তাহলে কিন্তু আপনি এডিতে কখনোই চাকরি পাবেন না। সো দ্যাট আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। আল্লাহ হাফেজ, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়ের জন্য। আল্লাহ হাফেজ।